স্থির তড়িৎ ক্ষেত্রে পরিবাহীর আচরণ। তড়িৎ ধর্মের নিরিখে যেসব পদার্থের মধ্য দিয়ে আধান অথবা ইলেকট্রন সহজেই প্রবাহিত হতে পারে তাদের পরিবাহী বলা হয়। সাধারণভাবে সব ধাতু, অ্যাসিড, ক্ষার ও লবণের জলীয় দ্রবণ পরিবাহী। এখানে আমরা ধাতব পরিবাহীর কথা আলোচনা করব। আমরা জানি ধাতু সুপরিবাহী। সাধারণভাবে ধাতুতে প্রচুর সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকে। এইসব মুক্ত ইলেকট্রন বস্তুর ভিতরে বা পৃষ্ঠতলের উপর দিয়ে মুক্তভাবে চলাচল করতে পারে। অবশ্য ওরা বস্তুটিকে ছেড়ে বেরিয়ে যেতে পারে না। এখন স্থির তড়িৎ ক্ষেত্রে পরিবাহীর আচরণ আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা পরিবাহীর যে বৈশিষ্ট্যগুলি আলোচনা করব তার প্রথমটি হল অনাহিত, আহিত বা তড়িৎ ক্ষেত্রে স্থাপিত বিচ্ছিন্ন পরিবাহীর ভিতরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সর্বদা শূন্য হয়। কোনো বিচ্ছিন্ন পরিবাহী তড়িৎ সাম্যে রয়েছে বললে বুঝতে হবে যে ওর আধানগুলির কোনো নির্দিষ্ট দিকে নিট গতি নেই। পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলি তাদের এলোমেলো গতির জন্য পরিবাহীর সর্বত্র সমভাবে ছড়িয়ে থাকে। এই অবস্থায় পরিবাহীটির ভিতরে কোনো তড়িৎ ক্ষেত্র থাকতে পারে না, কারণ যদি থাকত তবে ওই তড়িৎ ক্ষেত্রে বিপরীত দিকে মুক্ত ইলেকট্রনগুলি চলতে থাকত, অর্থাৎ এলোমেলো গতির সঙ্গে ওই ইলেকট্রনগুলির একটি নিট গতি থাকত এবং তাতে পরিবাহীটির তড়িৎ সাম্য নষ্ট হয়ে যেত। এবার আমরা দেখব বাইরে থেকে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করে বিচ্ছিন্ন পরিবাহীর ভিতরে কোনো তড়িৎ ক্ষেত্র গঠন করা যায় কিনা। এর জন্য ধরা যাক পরিবাহীটিকে ই প্রাবল্যের একটি বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলো। এই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ফলকের মুক্ত ইলেকট্রনগুলি এর বিপরীত দিকে অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে নিট গতি লাভ করে। ফলে ফলকটির বাম পৃষ্ঠে ইলেকট্রনের আধিক্য এবং ডান পৃষ্ঠে ঘাটতি হতে থাকে, অর্থাৎ ফলকটির বাম পৃষ্ঠে ঋণাত্মক আধান এবং ডান পৃষ্ঠে ধনাত্মক আধান জমতে থাকে। বলা বাহুল্য এগুলি আবিষ্ট আধান। এই আধানগুলি ফলকের ভিতরে তাদের নিজস্ব তড়িৎ ক্ষেত্র ই ড্যাশ গঠন করে। ই ড্যাশের অভিমুখ ডান দিক থেকে বাঁ দিকে অর্থাৎ ই প্রাবল্যের বিপরীতমুখী হয়। ই ড্যাশের মান প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই এর মানের সমান না হওয়া পর্যন্ত ফলকের দুই পৃষ্ঠে আবিষ্ট আধানের তলমাত্রিক ঘনত্ব বাড়তে থাকে। অবশেষে ই ড্যাশ যখন ই এর সমান হয় তখন ফলকের ভিতরে লব্ধি প্রাবল্য শূন্য হয় এবং ফলকটি আবার তড়িৎ সাম্যে পৌঁছায়। অতএব আমরা বলতে পারি কোনো পরিবাহীকে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা মাত্র ওর আধানগুলির বণ্টনের পরিবর্তন ঘটে। পরিবর্তিত আধান বণ্টনের দরুন পরিবাহীর ভিতরে গঠিত তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের সমান ও বিপরীত হয়। ফলে পরিবাহীর ভিতরে লব্ধি তড়িৎ ক্ষেত্র শূন্য হয়। স্থির তড়িৎ ক্ষেত্রে পরিবাহীর আচরণ সংক্রান্ত পরিবাহীর দ্বিতীয় বৈশিষ্ট্যটি হল আধান কেবল পরিবাহীর পৃষ্ঠেই অবস্থান করে। আমরা একটি
আহিত পরিবাহী ধরে নিলাম। আহিত পরিবাহীর ভিতরে তড়িৎ প্রাবল্য ই সমান 0। এবার যে কোনো আকারের পরিবাহী পৃষ্ঠের ঠিক ভিতরে একটা কাল্পনিক বদ্ধ তল আমরা কল্পনা করে নিলাম। বদ্ধ তলটির নাম দিলাম এ। এটা একটা গাউসীয় তল। যেহেতু তড়িৎ প্রাবল্যের মান পরিবাহীটির ভিতরে সব জায়গাতে 0, সুতরাং তলটির উপর সব বিন্দুতে E = 0 হবে। তড়িৎ ফ্লাক্স সমান হলো E.ds। এখন যেহেতু E = 0, সুতরাং আমরা বলতে পারি ফাই অর্থাৎ নিট ফ্লাক্স, এই তলটির মধ্য দিয়ে নিট ফ্লাক্স এর মান 0 হবে। আবার গাউসের সূত্র অনুসারে আমরা জানি ফাই সমান হচ্ছে Q/ε0। এখানে আমরা QIN লিখে ইনডিউসড, আবিষ্ট আধান। এবার ফাই সমান আমরা দেখলাম কি 0, তাহলে এখানে কি হবে Q ইনডিউসড = 0, অর্থাৎ তলটির মধ্যে মোট আধানের মান 0, আধান নেই। এখন গাউসীয় তলটি পরিবাহী পৃষ্ঠের ঠিক ভিতরে কল্পনা করা হয়েছে, সুতরাং আমরা বলতে পারি পরিবাহীর আধানকে অবশ্যই পরিবাহীর পৃষ্ঠে থাকতে হবে। তৃতীয় ধর্ম, বলরেখাগুলি স্থির আধান সম্পন্ন পরিবাহীর পৃষ্ঠের সঙ্গে সর্বদা লম্বভাবে নির্গত হয়। যদি তা না হতো তবে ওই তল বরাবর প্রাবল্যের একটি উপাংশ থাকত যা আধানগুলির ওপর বল প্রয়োগ করত, যার প্রভাবে আধানগুলি তল বরাবর চলতে শুরু করত, ফলে তড়িৎ সাম্য নষ্ট হতো। আমরা আগেই প্রমাণ করেছি বাহ্যিক তড়িৎ প্রাবল্য ও আবিষ্ট তড়িৎ প্রাবল্যের মান সমান হয় এবং পরিবাহীটি তড়িৎ সাম্যে অবস্থান করে। সুতরাং বলরেখাগুলি স্থির আধান সম্পন্ন পরিবাহীর পৃষ্ঠের সঙ্গে সর্বদা লম্বভাবে নির্গত হবে। চতুর্থ বৈশিষ্ট্য, আহিত পরিবাহীর পৃষ্ঠে তড়িৎ প্রাবল্য ই এর মান হবে σ/ε। পরিবাহীর পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা। পরিবাহীর পৃষ্ঠের কোনো বিন্দুতে আধানের তলমাত্রিক ঘনত্ব বলতে ওই বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফল বিশিষ্ট স্থানে আধানের পরিমাণকে বোঝায়। এখন চোঙাকৃতির একটি গাউসীয় তল কল্পনা করা হলো, যার কিছু অংশ পরিবাহীর ভিতর এবং কিছু অংশ পরিবাহীর বাইরে অবস্থিত। চোঙটির বৃত্তীয় তল দুটি পরিবাহী পৃষ্ঠের সঙ্গে সমান্তরালে অবস্থিত। আমরা জানি আহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই ওই বিন্দুতে যে পৃষ্ঠে অবস্থান করে তার সঙ্গে লম্বভাবে অবস্থান করে, সেহেতু চোঙটির বক্রতলে এর মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স 0 হবে। আমরা এও জানি পরিবাহীর ভিতর তড়িৎ প্রাবল্য ই এর মান 0, সুতরাং কল্পিত চোঙটির যে অংশটি পরিবাহীর মধ্যে থাকে সে অংশের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স 0 হয়। আবার পরিবাহীর বাইরে অবস্থিত কল্পিত গাউসীয় চোঙের বৃত্তীয় তলের মধ্য দিয়েই শুধু তড়িৎ ফ্লাক্স পাব, যেহেতু বৃত্তীয় তলটির সঙ্গে তড়িৎ প্রাবল্য লম্বভাবে অবস্থান করে। ক্ষুদ্র ডিএ তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ফাই সমান ইন্টিগ্রেশন E.dA সমান E dA cos θ। যেহেতু তড়িৎ প্রাবল্য ই
এবং তল ডি এর মধ্যে অন্তর্বর্তী কোণ থিটা। এখন এক্ষেত্রে থিটা সমান 0, সুতরাং কস থিটা 1, অর্থাৎ ফাই সমান হলো ইন্টিগ্রেশন ই ডিএ। আবার গাউসীয় তলে ই এর মান নির্দিষ্ট, সেই কারণে ই কে আমরা ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারি, অর্থাৎ ই ইন্টিগ্রেশন অফ ডিএ। ইন্টিগ্রেশন অফ ডিএ সমান এ যেখানে গাউসীয় তলটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল। সুতরাং আমরা পাচ্ছি ফাই ইজ ইকুয়াল টু ই এ। ফাই সমান ই এ, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরি। এবার গাউসের সূত্র অনুসারে আমরা জানি তড়িৎ ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু কিউ ইনডিউসড ডিভাইডেড বাই ইপসাইলন 0, যেখানে কিউ ইনডিউসড হলো ওই তলটির উপর অবস্থিত মোট চার্জ। আমরা আগেই পড়েছি সিগমা সমান হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, অর্থাৎ ফাই সমান সিগমা এ ডিভাইডেড বাই ইপসাইলন 0। আমরা এই পরপর দুটো সমীকরণকে 2 এবং 3 নামকরণ করেছি। এবার 1 এবং 3 সমীকরণ যদি তুলনা করা হয় তাহলে আমরা পাবো ই এ সমান কিউ ইনডিউস ডিভাইডেড বাই ইপসাইলন 0 সমান সিগমা এ ডিভাইডেড বাই ইপসাইলন 0। এটাকে সরল করলে আমরা পাবো ই সমান সিগমা বাই ইপসাইলন 0। অর্থাৎ আমরা প্রমাণ করলাম যে আহিত পরিবাহী পৃষ্ঠে তড়িৎ প্রাবল্যের মান ই সমান সিগমা বাই ইপসাইলন 0। পঞ্চম বৈশিষ্ট্য, পৃষ্ঠ সহ পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ বিভবের মান ধ্রুবক হবে। আমরা জানি পরিবাহীর ভিতর তড়িৎ প্রাবল্য ই সমান 0 হয়। এখন আমরা এও জানি ই সমান মাইনাস ডিভি বাই ডিআর। সরল করলে ডিভি সমান ইডিআর। উভয় পক্ষে যদি সমাকলন করা হয় তাহলে পাওয়া যায় সমাকলন ডিভি সমান সমাকলন ইডিআর সমান 0, কারণ ই সমান 0। সুতরাং ইন্টিগ্রেশন বা সমাকলন ডিভি সমান 0। এই সমাকলনটি করলে আমরা পাবো তড়িৎ বিভব ভি সমান ধ্রুবক, কারণ একমাত্র ধ্রুবকের ইন্টিগ্রেশনই বা সমাকলনই 0 হয়। সুতরাং তড়িৎ বিভব সমান ধ্রুবক, অর্থাৎ পৃষ্ঠ সহ পরিবাহীর ভিতরের যে কোনো অংশে তড়িৎ বিভবের মান নির্দিষ্ট এবং তা ধ্রুবক। ষষ্ঠ বৈশিষ্ট্য, আহিত ফাঁপা পরিবাহীর আধানও সর্বদা ওর বাইরের পৃষ্ঠে থাকে। ধরা যাক পরিবাহীর ভিতরে একটি ফাঁকা অংশ আছে। এই ফাঁকা অংশের মধ্যে কোনো অন্তরিত আধান নেই। এই অবস্থায় পরিবাহীটিকে আহিত করলেও আধান কেবল পরিবাহীটির বাইরের পৃষ্ঠেই থাকবে। আমরা এটা প্রমাণ করার জন্য পরিবাহীর ভিতরে ওর উপাদানের মধ্যে একটি গাউসীয় তল এ কল্পনা করে প্রমাণ করতে পারি যে কল্পিত এ তলের মধ্যে কোনো আধান নেই। এবার ফাঁপা অংশটিকে ঘিরে পরিবাহীর উপাদানের মধ্য দিয়ে অপর একটি গাউসীয় তল বি কল্পনা করা যাক। বি এর পৃষ্ঠের সব বিন্দুতেও ই সমান 0। সুতরাং বি তল দিয়ে নিট তড়িৎ ফ্লাক্সও শূন্য হয়, অর্থাৎ ফাঁপা পরিবাহীর ভিতরের পৃষ্ঠেও কোনো আধান থাকে না। পরাবিদ্যুৎগুলি হলো মূলত অন্তরক পদার্থ। এদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না, থাকলেও ওদের সংখ্যা নগণ্য হয় এবং পরাবিদ্যুৎ অন্তরক বলে ওই ইলেকট্রনগুলি পরাবিদ্যুতের মধ্য দিয়ে চলাচল করতে পারে না। আমরা পরাবিদ্যুৎকে দুভাগে ভাগ করি, ধ্রুবীয় অণু ও অধ্রুবীয় অণু।
প্রকৃতিতে অনেক পরাবৈদ্যুৎ রয়েছে যাদের অণুগুলি দ্বিমেরুর মতো আচরণ করে, যেমন HCl, H2O ইত্যাদি। এদের পোলার বা ধ্রুবীয় অণু বলা হয়। ধ্রুবীয় অণুর ধনাত্মক আধান বণ্টনের ভরকেন্দ্র ও ঋণাত্মক আধান বণ্টনের ভরকেন্দ্রের সঙ্গে সমাপতিত হয় না, তাই এগুলি হলো সহজাত দ্বিমেরু। ধ্রুবীয় পরাবিদ্যুতের প্রত্যেকটি অণুর একটি স্থায়ী দ্বিমেরু ভ্রামক থাকে। সাধারণ অবস্থায় তাপীয় আলোড়নের দরুন ভ্রামকগুলির অভিমুখ এলোমেলোভাবে থাকে এবং একটি নির্দিষ্ট আয়তনে প্রচুর সংখ্যক অণু থাকে বলে এদের নিট ভ্রামক শূন্য হয়। কিন্তু ধ্রুবীয় পরাবিদ্যুৎকে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রযুক্ত টর্ক ও অণুগুলির দ্বিমেরু ভ্রামকগুলিকে তড়িৎ ক্ষেত্রের অভিমুখী করার অর্থাৎ ভ্রামকগুলিকে রেখা বিন্যাসে সজ্জিত করার চেষ্টা করে। অপরপক্ষে তাপীয় আলোড়ন ভ্রামকগুলির এই রেখা বিন্যাসের প্রক্রিয়াকে বাধা দেয় বলে আংশিক রেখা বিন্যাস ঘটে। ফলে পরাবিদ্যুৎটির যে কোনো একটি অংশে একটি নির্দিষ্ট আয়তনে প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের অভিমুখে একটি নিট বা লব্ধি দ্বিমেরু ভ্রামক পাওয়া যায়। এই প্রসঙ্গে উল্লেখ্য, দ্বিমেরু ভ্রামকগুলির রেখা বিন্যাসে সজ্জিত হওয়ার প্রবণতা প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবং উষ্ণতার উপর নির্ভর করে। প্রাবল্যের মান যত বাড়ে সজ্জিত হওয়ার প্রবণতা তত বাড়ে। অপরদিকে তাপীয় আলোড়নের দরুন অর্থাৎ তাপমাত্রা যত কমে ততই সজ্জিত হওয়ার প্রবণতা বেশি হয়। আবার কোনো কোনো পরাবৈদ্যুৎ অণুর যেমন H2O2, CO2 প্রতিসম গঠনের জন্য ধনাত্মক ও ঋণাত্মক আধান বণ্টনের ভরকেন্দ্র দুটি সমাপতিত হয়। এদের নন পোলার বা অধ্রুবীয় অণু বলা হয়। এদের কোনো স্থায়ী বা সহজাত দ্বিমেরু ভ্রামক থাকে না। কিন্তু কোনো অধ্রুবীয় পরাবৈদ্যুৎকে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে ওর অণুগুলি ঋণাত্মক অর্থাৎ ইলেকট্রন আধান বণ্টনের ভরকেন্দ্র প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে সামান্য সরে যায়। এতে অণুগুলি দ্বিমেরুর মতো আচরণ করতে থাকে। অর্থাৎ বলা যায় যে বাহ্যিক তড়িৎ ক্ষেত্র অধ্রুবীয় পরাবৈদ্যুতের অণুগুলিতে দ্বিমেরু ভ্রামক আবিষ্ট করে। ফলে এক্ষেত্রেও পরাবৈদ্যুতের যে কোনো অংশে একটি নির্দিষ্ট আয়তনে প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের অভিমুখে একটি নির্দিষ্ট নিট দ্বিমেরু ভ্রামক পাওয়া যায়। সুতরাং ধ্রুবীয় বা অধ্রুবীয় যে কোনো পরাবৈদ্যুতিকে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে ওর যে কোনো অংশে নির্দিষ্ট আয়তনে প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের অভিমুখে একটি নির্দিষ্ট নিট দ্বিমেরু ভ্রামক আবিষ্ট হয়। এই ঘটনাকে পরাবিদ্যুতের সমবর্তন বলে বা ডাইইলেকট্রিক পোলারাইজেশন। একক আয়তনে আবিষ্ট নিট দ্বিমেরু ভ্রামক, যাকে পি ভেক্টর দ্বারা চিহ্নিত করা হয়, তার দ্বারাই সমবর্তনের পরিমাপ করা হয়। প্রযুক্ত তড়িৎ প্রাবল্য ই এর অভিমুখ বাঁ দিক থেকে ডান দিকে হলে তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুগুলি রেখা সজ্জায় সজ্জিত হয়। ফলে পরাবিদ্যুতের ভিতরে গায়ে গায়ে লাগা বিপরীত আধানগুলি একে অন্যের ক্রিয়াকে প্রশমিত করলেও তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে অবস্থিত পৃষ্ঠ দুটিতে অপ্রতিমিত বিপরীতধর্মী আধানের আবির্ভাব ঘটে। এই আধানগুলি হল পরাবিদ্যুতে আবিষ্ট আধান। আমরা দেখেছি বহিস্থ তড়িৎ ক্ষেত্রের অবর্তমানে পরাবিদ্যুতের অণুগুলি এলোমেলোভাবে অবস্থান করে, কিন্তু একটা বহিস্থ তড়িৎ ক্ষেত্রে কোনো পরাবিদ্যুৎ রাখলে পরাবিদ্যুৎটির অণুর ধনাত্মক ও ঋণাত্মক আধান বণ্টনের কেন্দ্রের আপেক্ষিক সরণ ঘটে। তড়িৎ দ্বিমেরুগুলি তড়িৎ ক্ষেত্র বরাবর সজ্জিত হয়ে যায়, তাই পরাবিদ্যুতের অভ্যন্তরে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়।
যার প্রাবল্য বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের বিপরীতমুখী। বহিস্থ তড়িৎ ক্ষেত্রের তুলনায় এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কম হয়। পরাবিদ্যুতের ক্ষেত্রে পরিবাহীর মতো মুক্ত আধান না থাকায় বহিস্থ প্রাবল্য সম্পূর্ণ প্রতিমিত হয় না। এই কারণে পরাবিদ্যুতের মধ্যস্থিত যে কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্য বহিস্থ প্রাবল্যের চেয়েও কম হয়, কিন্তু পরিবাহীর মতো শূন্য হয় না। এখানে আমরা বলতে পারি পরাবৈদ্যুতের মধ্যে লব্ধি প্রাবল্য ই সমান E0 মাইনাস ই ইনডিউসড। এখানে EIN কে অনেক ক্ষেত্রে ইপিও বলা হয়। এই ইপি হলো সমবর্তনের জন্য উৎপন্ন হওয়া তড়িৎ প্রাবল্য। পরাবৈদ্যুতিক ধ্রুবক এর সংজ্ঞাটি আমরা এর পরবর্তী অংশে যখন ক্যাপাসিটার বা ধারকত্ব পড়ব তখন আলোচনা করব। বর্তমান অংশটি পরাবৈদ্যুতিক ধ্রুবকের গুরুত্ব বোঝানোর জন্য একটু আলোচনা করছি। আমরা এখানে একটা পরাবৈদ্যুতিক পদার্থ বা ডাইইলেকট্রিক সাবস্টেন্স ধরে নিচ্ছি। এই পদার্থটিকে বাহ্যিক তড়িৎ প্রাবল্যের মধ্যে রাখা হয়েছে। আমরা সেই বাহ্যিক তড়িৎ প্রাবল্যের মানটাকে E0 ধরছি। সুতরাং এর ভেতরে এই দিক বরাবর E0 কাজ করবে। এখন এই বহিস্থ তড়িৎ প্রাবল্যের প্রভাবে এই যে ডাইইলেকট্রিকটি ব্যবহার করা হয়েছে তার অভ্যন্তরে তড়িতাধান আবিষ্ট হবে। কিভাবে? এইদিকে নেগেটিভ তড়িতাধান, এইদিকে পজিটিভ তড়িতাধান আবিষ্ট হবে। কিভাবে হবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা আগেই করেছি। এই আবিষ্ট আধানের জন্য ডাইইলেকট্রিকটির মধ্যে এই দিক বরাবর অর্থাৎ প্রযুক্ত বাহ্যিক তড়িৎ প্রাবল্যের বিপরীতমুখী একটা তড়িৎ প্রাবল্য সৃষ্টি হবে, যেটাকে আমরা বলছি সমবর্তনের জন্য বা পোলারাইজেশনের জন্য উৎপন্ন তড়িৎ প্রাবল্য, যার অভিমুখ হচ্ছে বাহ্যিক তড়িৎ প্রাবল্যের বিপরীত দিকে। এবার এই ইপির মান অবশ্যই E0 এর মানের থেকে কম হবে। ফলে পরাবিদ্যুৎ বা ডাইইলেকট্রিকের মধ্যে একটা লব্ধি প্রাবল্য সৃষ্টি হবে, যেটাকে আমরা ধরতে পারি E। এই এর অভিমুখ প্রযুক্ত প্রাবল্য বাহ্যিক প্রাবল্য E0 এর অভিমুখ এর সঙ্গে একই দিকেই হবে, কিন্তু এর মান কিছুটা কমে যায়। অর্থাৎ আমরা বলতে পারি ই অর্থাৎ পরাবিদ্যুতের মধ্যে উপস্থিত লব্ধি প্রাবল্য সমান বাহ্যিক প্রাবল্য সমাবর্তনের জন্য বা আবিষ্ট আধানের সমবর্তনের জন্য তড়িৎ প্রাবল্য। অর্থাৎ এইটাই পরাবিদ্যুতের উপস্থিতির জন্য ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ প্রাবল্য। এখন আমরা আগেই এই নিয়ে পড়েছি যে কোনো আধান বা আধানের বণ্টনের জন্য শূন্যস্থানে প্রাবল্য
আমরা যদি ই ধরি তবে কে অনেক সময় আমরা কাপ্পাও বলি পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন যদি একটা মাধ্যম হয় তাহলে সেই ক্ষেত্রে প্রাবল্যটা কত হবে? ই বাই কে। এটা আমরা আগেই পড়েছি, তো আগে ই সমান আমরা কি লিখতাম? ই সমান কিউ বাই 4 ইপসাইলন 0 আর। এটা যদি একটা জিরো মাধ্যমে হয়, আর যদি এইটাই আমরা যদি পরাবৈদ্যুতিক কোনো মাধ্যম ধরে নিই যার পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে, তাহলে এটার সমান কি লিখতাম আমরা? কিউ সমান 4 ইপসাইলন 0 কে আর, কে বা কাপ্পা। সুতরাং এই দুটোর যদি তুলনা করে আমরা কি লিখব? ই বাই কে। এটা আমরা আগেই পড়াশোনা করেছি, এই অংশটা। সুতরাং এটাই তো পরাবিদ্যুৎ মাধ্যম থাকার জন্য তড়িৎ প্রাবল্য। সুতরাং এটা সমান আমরা কি লিখব? E0 বাই কে, কারণ এই ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য কত? E0, অর্থাৎ কে, যেটাকে আমরা বলছি পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটার দ্বারা কি বোঝাচ্ছে? এটা পদার্থের বা পরাবিদ্যুতের এমন একটা শক্তি বা ধর্ম যার দ্বারা বাহ্যিক তড়িৎ প্রাবল্যের মান কিছুটা হ্রাস করা যায়, কিছুটা কমানো যায়। অর্থাৎ ছিল E0, এখন আমি পাবো কত? E0 বাই কে। কখন? যখন কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন একটা পরাবিদ্যুৎ বা ডাইইলেকট্রিক আমি ব্যবহার করেছি। অর্থাৎ আমি যদি ধরে নিই যে আমি একটা 10 নিউটন পার কুলম এরকম একটা তড়িৎ প্রাবল্য প্রয়োগ করা হয়েছে, আমার প্রয়োজন, এটা প্রয়োগ করা হয়েছে, আর আমার প্রয়োজন কত? আমার প্রয়োজন 2 নিউটন পার কুলম তড়িৎ প্রাবল্যের। সুতরাং কত পরিমাণ আমাকে কমাতে হবে? উপরের সম্পর্ক থেকে আমরা যদি তুল্যমূল্য আলোচনা করি, তাহলে এটা সমান E0, এটা সমান ই, তাহলে কেটা কত? কেটা হচ্ছে E0 বাই ই, তাহলে এক্ষেত্রে হচ্ছে 10/2 সমান 5। তাহলে কে এর মান অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান এক্ষেত্রে কত? 5। সুতরাং 5 পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন কোনো পরাবিদ্যুৎ ব্যবহার করে আমরা 10 বাহ্যিক তড়িৎ প্রাবল্যের মানটাকে কমিয়ে 2 নিউটন পার কুলম্বে পরিণত করতে পারি। এই কারণের জন্যই আমরা ডাইইলেকট্রিক বা পরাবিদ্যুৎ ব্যবহার করি বা প্রয়োজন হয়। এই সম্পর্কে আমরা আরও দুটি টার্ম আলোচনা করে নিচ্ছি। একটা হচ্ছে পরাবৈদ্যুতিক ভঞ্জন ও অপরটি হলো পরাবৈদ্যুতিক ক্ষমতা। কোনো নির্দিষ্ট পরাবিদ্যুতের ক্ষেত্রে প্রযুক্ত তড়িৎ প্রাবল্যের মান একটি নির্দিষ্ট সীমার চেয়ে বেশি হলে পরমাণুর বহির্কক্ষের ইলেকট্রনগুলি কক্ষচ্যুত হয়ে জনক পরমাণুর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন পরাবিদ্যুৎটি পরিবাহীর মতো আচরণ করে। এই ঘটনাকে পরাবৈদ্যুতিক ভঞ্জন বা ডাইইলেকট্রিক ব্রেকডাউন বলে। আর এর জন্য প্রয়োজনীয় ন্যূনতম প্রাবল্যকে পরাবিদ্যুতের পরাবৈদ্যুতিক ক্ষমতা বলে। সাধারণভাবে আমরা তড়িৎ প্রাবল্যের যে একক ভোল্ট পার মিটারেই এর ইউনিট দিই, ডাইইলেকট্রিক স্ট্রেন্থ বা পরাবৈদ্যুতিক ক্ষমতার ইউনিট, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কিলোভোল্ট পার মিমি এই এককটি ব্যবহার করি পরাবৈদ্যুতিক ক্ষমতা বোঝানোর জন্য। এখানে একটা কারেকশন করতে হবে, এখানে আমরা ই এর এইখানে এটা আর লিখে ফেলেছিলাম, এগুলো সব আর স্কোয়ার হবে। বাকি যা বলা হয়েছিল
তা একই থাকবে, শুধু এখানে r স্কোয়ার হবে